খুব সুন্দর লাগলো এই ভাইটার ভিডিও, যে কিনা সায়কের চ্যানেল থেকে ভিডিওটা করেছে। তো খুব সুন্দর কথা বললো যে আজকে সায়ককে সবাই দায়ী করছে, মানে সবাই দায়ী করার কথা বলাটা ভুল, অনেকে দায়ী করছে যে হ্যাঁ সায়ক কেন ব্লক করলো, সায়ক কেন এটা করলো, সায়ক কেন ইন্টারফেয়ার করলো। ইনফ্যাক্ট যাদের নেস্টি মনোভাব অনেক কিছুই বলার, সায়কই থার্ড পার্টি যার জন্য ডিভোর্স হচ্ছে, এর থেকেও যারা নক্কারজনক সায়ক তার নিজের দাদা বৌদির ডিভোর্স নিয়ে কেন বললো না। এসব নোংরা মনের নোংরা মানসিকতা। ঠিক কথাটাই বলেছে, আমাদের দেশে এমন একটা দেশ যেখানে মানুষ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, সেখানে কেউ ভিডিও করছে কিন্তু কেউ বাঁচাতে বা তাকে অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে যায় না, কারণ হসপিটাল নিতে গেলে অনেক ঝামেলা, ঝক্কি পোয়াতে লাগে, পরবর্তীকালে অনেকবার পুলিশ স্টেশন যেতে লাগে। তখন দেখেছেন কি দেখেছেন। আর রইল বাকি দেবলীনার সেই 78টা খাওয়া নিয়ে কাউন্ট কি করে করলো, কেন কাউন্ট করলো। একটা 28 বছরের মেয়ে যখন হুজুগের বসে কাজটা করে ফেলে, তারপর সে ভাবে আমি এটা কী করে ফেললাম। আর এই ধরনের জিনিসগুলি কিন্তু হিট অফ দ্য মোমেন্টেই আসে। যারা লাইভ করা নিয়ে কথা বলছো, যে লাইভ করার পর কেন সেটা করতে গেল, তোমরা বোধহয় জানো না এইসব ঘটনা যারা করে, এই ধরনের যারা উপরে ঝুলে যায় বা এরকম কিছু খেয়ে ফেলে, তারপর যখন পুলিশ আসে, সবার আগে এসে কিন্তু পুলিশ নোট খুঁজে আমার এই কাজটার জন্য অমুক দায়ী বা আমার জন্য কেউ দায়ী না, বা যেরকম বাংলাদেশের পলাশ সেন এত বড় একজন এসপি ছিল, সে লিখে গেছে, শুধু এগুলি লিখে যায় নাই, প্রপার্টির ভাগও, মাকে ব্যাংকের টাকা, স্ত্রী তার গয়নাগুলি, দিদি যেন এগুলি দেখে দেয়, দাদারা যেন মাকে দেখে রাখে। মানুষ বা পুলিশ যেই আসুক না কেন চিঠি খোঁজে। এখন চিঠির যোগ এতটা মানুষ লিখতে ভালোবাসে না, সেই সব লেখা আমরা উঠে ফেলেছি। তাই ভিডিও করে এরকম প্রচুর কেস, যারা ভিডিও করছে তারা কখনো ইনস্টাগ্রামে ভিডিও করছে, কখনো ইউটিউবে ভিডিও করেছে, শিডিউল করে রাখছে, চলে যাওয়ার পর, পৃথিবী ছেড়ে যাওয়ার পর ওই ভিডিওগুলি আপলোড হচ্ছে। সেখান থেকে আমরা খুঁজে পেয়ে যাই। কদিন আগেও একটা এরকম নেতার ছেলের এমন একটা কেস ছিল যে আমার নিজের স্ত্রী এবং নিজের বাবাকে দায়ী করেছে, পাঞ্জাবের, সেও কিন্তু এরকম ভিডিও রেখে গেছে। ভিডিওটা শিডিউল করা ছিল, আজ সকালে একটা ভিডিও ছেড়েছে, পরের দিন বিকালে একটা ভিডিও ছেড়েছে, এরকম 3টা ভিডিও পাওয়া গেছে। তো তাই কি করে এইসব কাজ করার আগে মেয়েটা খেয়ে লাইভ করলো, তাহলে এখানে একটু আপনারা ব্রেইনকে জোর দিন। সুশান্ত সিং রাজপুত বিশাল বড় সেলিব্রিটি, সে মর্নিং ওয়াক করলো, আসলো, ডাবের জল অর্ডার দিতে বলেছিল, ডাবের জল অর্ডার দেওয়ার পর ডাবের জল টল খাওয়ার পর সকাল 8টা নাগাতে গিয়ে ঝুলে পড়লো। তো তাহলে সে তো আরও ভালো ফ্রেশ এয়ার, মর্নিং ওয়াক যেরকম রেগুলারলি করে, সেই মর্নিং ওয়াক করা, ডগিটাকে নিয়ে মর্নিং ওয়াক করে আসার পথে হাউসকিপার সঙ্গে দেখা হওয়া, তাকে সে জিজ্ঞেস করলো যে ডাবের জল, বললো ডাবের জল নেই, ডাবের জল অর্ডার দিতে বললো, ডাবের জল আনলো, খেলো, খাওয়ার পর সে ঝুলে পড়লো। তাহলে এই যে তোমরা বলছো লাইভ করলো, খেলো, তোমরা বোধহয় নিউজ টিউজ দেখো না। আর রইল বাকি মেয়েদের দায়ী করা, যে আমরা একতরফা শুনছি, অবশ্যই আমরা একতরফা শুনছি। ছেলের বাড়ির লোক কেন বেরিয়ে আসছে না, বেরিয়ে আসার মতো সৎ সাহসটা কেন নেই? অনেকেই বলছো যে অবস্থা ওর ওই দিদি আর সায়ক করে ফেলেছে, মেয়েটার পক্ষে সেখানে গিয়ে আর ফিরে যাওয়া সম্ভব না। দিদি এবং সায়ক দুজনই থার্ড পার্সন। যদি দেবলীনা আর দেবলীনার বরের মিল থাকে, তাহলে থার্ড পার্সনের কথায় কখনোই সংসার ভাঙবে না। প্রথম কথা, দেবলীনার বর চিরকাল, আমি প্রচুর ভিডিও দেখেছি, নিতে ভালোবাসে। 31st নাইটে এসেছে, বলছে বেবি ওঠো, আর বেশিক্ষণ নেই, মানে নিউ ইয়ার হবে, দেখো আমি এটা কিনেছি। ও সারাক্ষণই থাকে এরকম, কিনেছি, ভালো লাগছে, সুন্দর লাগছে। কেমন লাগছে? ঘুম উঠছে না কিন্তু, হ্যাঁ ভালো লাগছে, বেবি ওঠো, বেবি ওঠেনি। বেবি তোমার জন্য না একটা জিনিস এনেছি, দেখো সারপ্রাইজ, যে তোমার জন্য এনেছি বলেছে, বেবি আমার উঠে বসেছে। ওঠার পরও 19,000 টাকার একটা ট্রলি ব্যাগ, ছোট ট্রলি ব্যাগ দেখার পর বলছে এটা হবে না, ওর একদিনের কাপড় টাপড় হাঁটবে না, আর একটু বড় লাগে। 19,000, 20,000-এর
পারফিউম সে ইউজ করে 19,000, মানে লাইফস্টাইলটা অতটাই হাই, কিন্তু ওর যেটা মানে প্যারেন্টিং বা প্যারেন্ট হাউস সেখানে কিন্তু অতটা লাইফস্টাইল হাই ছিল না। তাহলে ওর বলবে, তোমরা বলে পাইলটের প্রচুর স্যালারি, হ্যাঁ পাইলটের স্যালারি অনেক ভালো, ভালো হলেও যদি একা চাকরি করে এরকম নিউটনের মতো ফ্ল্যাট ভাড়া, গাড়ি ভাড়া, অত কিছু দিয়ে কিন্তু সামলাতে পারবে না। 20,000 টাকার সেন্ট পারফিউম ইউজ করে তারপর সংসার, মানে ছেলে মেয়ে হবে, হ্যান হবে, স্কুলিং খরচ সব থাকবে, সম্ভব না। এটা সম্ভব হচ্ছিল এই স্ত্রী তার রাতে রাতে শো করার জন্য, বিভিন্ন প্রোগ্রাম করার জন্য। তাই লাইফস্টাইল মেনটেন করার জন্য স্ত্রীকে গান করতে লাগবে, স্ত্রীকে ব্র্যান্ড প্রমোশন করতে লাগবে। সেই বোলপুরের ব্র্যান্ড প্রমোশনে সে এক হোটেলে গেল, সেখানে অ্যানিভার্সারি, সেটাও ব্র্যান্ড প্রমোশন ছিল। হোটেলে ঢুকে কেমন লাগছে, ভালো লাগছে, অথচ মেয়েটা অনেকবার রিকোয়েস্ট করেছে, এই তুমি পারো না আমাকে একটা সারপ্রাইজ ট্রিপ দিতে, এই তুমি পারো না আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিতে, তুমি পারো না একটা আমি যে তোমাকে এতগুলো সারপ্রাইজ গিফট দিলাম, এত কিছু পারো না? তখন একটাও শব্দ নেই, মানে সাপে শুং নিয়েছে। ও ওটা নিতে পারবে, শুধু তাই না, অনেকবার বলেছে বিপজ্জনক নারী, তুমি বিপজ্জনক নারী। তবে হ্যাঁ, দেবুলিনার কি কিছু ভুল নেই? ভুল তো আছে। ভুলটা হচ্ছে কনস্ট্যান্ট ওকে তুমি খুব সুন্দর, তোমাকে দেখতে খুব ভালো লাগছে, তুমি খুব চকচক করছো, মুখটা গলু গলু লাগছে, বেবি বেবি বেবি। তো বেবি এত মুখ চকচক করা, গাল চকচক করা, এত চকচক করার বেবি চকচকানি যখন ও বুঝেই গেছিল, একটু ধীরে খেললো না কেন? সাধারণত ব্লগাররা নিজেদেরকে বেশি দেখায় বা ঘরের কাজকর্ম, ওর কিন্তু ব্লগিংটাই থাকতো ওর হাজব্যান্ড ওরিয়েন্টেড। এই বলো, কিছু বলো, বলো বেবি বলো, ব্যাস বেবি বলতে শুরু করে দিল। যাচ্ছে ম্যাক্সিমাম টাইম এয়ারপোর্টে লিফটের সামনে ওই একটু ফ্লাইং কিস দেওয়া, এমনকি মাঝে যখন ও বেরিয়ে যায় তখন ও বলছে, ওর বর বলছে কি, গাড়িওয়ালা আয়া কাচরা বাহার। এই কাচরাটা কিন্তু ও দেবলিনাকেই বলছে, গাড়িওয়ালা আয়া কাচরা বাহার, কাচরা বাহার, কাটা দিচ্ছিল না। আর দেবলিনা যখন ও বেরিয়ে যায় খুব সুন্দর করে ওকে দুগ্গা দুগ্গা বলে, সুন্দর করে ওকে চকচক লাগছে, দেখতে ভাল লাগছে, মিসিউ কিসিউ করে ছাড়ে। আর এদিকে যখন দেবলিনা বেরিয়ে যাচ্ছে সেটা বলছে গাড়িওয়ালা আয়া কাচরা বাহার, কাচরা বাহার। দেবলিনা ঘুরে দাঁড়িয়ে বলো, কি তুমি আমাকে বাই করছিলে না এরকম করছিলে, বলে বিদায় হও, বিদায় হও। এগুলি খেপাখেপি ছিল না, বহির প্রকাশ ছিল। সবাই বলছে ছেলেটা ইন্ট্রোভার্ট, মেয়েটা এক্সট্রোভার্ট, তাই ছেলেটা কিছু কথা বলতে পারে না, এটাও ভুল। ছেলেটা ক্যামেরা কনসিয়াস ছিল না, ক্যামেরার সামনে খুব ভালোভাবে কথা বলতে পারতো। বরং দেবলিনা এমন করে গাল টিপে, কখনো মাথা টিপে অতিরিক্ত এটা করতো। দেবলিনা বোধহয় একটা গাল টিপা একটা বাতি গিয়ে আছে, ও দেখলাম সায়ককেও এমন করে গাল টিপছে, ওকেও গাল টিপছে বরকে। তো টু মাচ, মানে মানুষকে প্যাম্পার্ড করা একটা বাতি কথা হচ্ছিল। একটা বড় নিজের ছোট ভাই আছে, তো ছোট ভাইকে বলছে ছোট বাধ্য করতে এরকম করে, ওর থেকে বোধহয় এদেরকেও শিখে গেছে। কিন্তু ওর জন্য কতটুকুন করেছে ছেলেটা ডাউট ছিল। আর সায়কের কেসে যেটা হয়েছে, এই যে ওই যে বললাম আমাদের দেশের জন্য তো কেউ ধরে না। আর রইল বাকি ক্যারেক্টার নিয়ে কথাবার্তা, কি হলো, নির্ভয়াকেও বলা হয়েছিল। নির্ভয়ার মতো এমন সাংঘাতিক ঘটনা যেখানে ভিকটিম পুরো নিজেই পুরো বর্ণনা দিয়েছে, তাকেও প্রশ্ন শুনতে হয়েছে, দিল্লিতে ঠান্ডা বেশি, এত ঠান্ডার রাতে সে কেন একা বয়ফ্রেন্ডের সাথে কেন মুভি দেখতে গেল, তাকেও শুনতে হয়েছে খালি বাসে কেন উঠল। তো এই যে খুদ ধরাটা, নির্ভয়া যে কেসটা 12 বছর মোস্ট হিংসাত্মক ঘটনা, সেই কেসের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু লোক যখন তখন মিডিয়া ট্রোলিং বা মিডিয়া কি বলবো ট্রায়াল হচ্ছিল, এত রাত্রেবেলা কেন গেছিল, কি দরকার ছিল? ডিসেম্বরের ঠান্ডা, দিল্লি মারাত্মক। আমরা এখন তো আমিও বলতে পারি, তখন আমি দিল্লি থাকতাম না, আমরা বেরোই না, যাই না, আসি না। না তাহলে বাসে কেন উঠলো? পাবলিক ট্রান্সপোর্টে ভিড় আছে না খালি আছে, আর বাসের মধ্যে আরো 3টা লোক বসা, এই 3টা লোক যে একই গ্রুপের বা ওদের বন্ধু, এটা কিন্তু জানার কথা না। দেখলে দুজন আলাদা সিটে বসা মানে কি প্যাসেঞ্জার বলেই মনে হয়। বাসে উঠার জিজ্ঞেস করতে লাগবে এই বাসে কেন কোনো মেয়ে লোক নেই, তাহলে আমরা উঠবো না। ঠান্ডার মধ্যে কিছু পাওয়া যাচ্ছে না, বাসটা আসছে, বাসটা অন দ্য ওয়ে টু ওদের প্লেস, সেখানে উঠবো না? কখনো উবের ওলা তো এরকম কিছু হলে পরেও
তাকেও সহ্য করতে হয়েছে। তারপরে ক্যারেক্টার মানে একটা ইয়াং মেয়ে, ওরা এক জায়গার ছেলে মেয়ে, দুজনে ইউপির ছিল এবং ওদের বাড়ির লোকও জানতো, মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেছে। তারপরে বলতে হচ্ছে মেয়েটা সত্যি ক্যারেক্টার ভালো থাকলে সেটার সঙ্গে মানে বয়ফ্রেন্ডের সাথে কেন ঘুরছিল। তাহলে এই কথাগুলি তো শুনতেই লাগবে। তারপর আসছে সায়ক কেন প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গেল। যদি গভর্নমেন্ট হসপিটাল দূরে থাকে তারপরও তাকে সেই গভর্নমেন্ট হসপিটালেই যেতে লাগবে। আসল কথা হচ্ছে কেন তো মেয়েটা কেন বেঁচে গেল, মেয়েটা কেন বেঁচে গেল। রাত্রেবেলা বাড়ির কাছে মানে রাস্তার কাছে মাত্র 20 মিনিটের দূরত্বে নিয়ারেস্ট যে হসপিটালটা সেখানে নিয়ে গেছে। সেখানে তার পরিচিত ছিল, কারণ সে ফোন করে আগেই ডাক্তার সব কিছুর ব্যবস্থা করে রেখেছে, সব কিছু ব্যবস্থা করে রেখেছিল, তাই কোনো অসুবিধা হয়নি। পুলিশ আসবে, ইন্টারোগেট করবে, তারপর মেয়েটাকে ভর্তি করাবে, তারপর তার ওয়াশ হবে, যা কিছু করার ওই সময়টুকু না দিয়ে মেয়েটাকে বাঁচিয়ে ফেলতে পেরেছে। গভর্নমেন্ট হসপিটালে যাওয়ার পর সায়ক কেন গভর্নমেন্ট হসপিটালে ঘুরতে গেল না? আর ওর যেতে ইচ্ছে করছে না চারিদিকে এত কথা শোনার পর। আর এমনিতে একটা কথা হয়েছিল যে 7-8 তারিখের মাঝে হয়তো দেবলীনাকে ওর বাড়িতে নিয়ে যাবে, হতে পারে দেবলীনা আজকে কালকের মধ্যে, কালকে 10 তারিখ, হয়তো শনিবার বা রোববারে বাড়ি চলে যাবে। হ্যাঁ, কালকে দেবলীনাকে দেখতে একজন ও লাভলি সে দেখা করতে গেছিল। তার মানে দেবলীনার তো পলিটিক্যাল পাওয়ারও ছিল। তাহলে দেবলীনা কেন পলিটিক্যাল পাওয়ার নিল? কেন পলিটিক্যাল পাওয়ার নেবে? তার পারিবারিক প্রবলেম সুলঝা করতে পলিটিক্যাল পার্টি কি করবে এখানে, বা পলিটিক্যাল কি করবে? বরকাটাকে দুটো বকা দেবে? ও যখন দেখলো কিছু করতে পারে না, তাহলে যে কোনো ক্ষেত্রে মানুষ পলিটিক্যাল পার্টির পাওয়ার নেবে। পলিটিক্যাল পার্টির সাহায্য মানুষ নেয় না, এইসব ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির সাহায্য নেয় না। যখন দেখে আমি আর রাস্তা পাচ্ছি না খুঁজে, আমি কি করব, তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে, এটা অবশ্যই একটা ডিজিজ। কারণ দেবলীনার ছোটবেলায় ওর মা ওকে একবার বলেছিল চল আমরা শান্তির ঘুমে ঘুমিয়ে পড়ি। তাই সাইকোলজিক্যালি ছোটবেলার ব্যাপারটা আমাদের কিন্তু থেকে যায়। ওর মাও ওকে বলে, যেটা কিনা যশকে বলেছে যে চল আমরা একটা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি, সেটাও ছিল। তাই ও যখন আর নিতে পারছে না, স্পেশালি ওর লেগেছে ওর মার থেকে নিজেকে দূরে থাকতে, ও ভাবতে পারে না। ও দুজনকেই প্রচণ্ডভাবে ভালোবাসে। হ্যাঁ, মাকে ছাড়তে পারবে না, হাজব্যান্ডকেও ছাড়তে পারবে না। এখন হয়তো হাজব্যান্ডকে জানি না ছাড়তে হতে পারে, কারণ এইসব পর হাজব্যান্ড কি সংসার করবে? আর এমন একটা লোক, যেটা অনেকেই বলছে এই রিলেশনশিপটা তো থাকবে না, এমন রিলেশনশিপ যেখানে শুধুমাত্র মেয়েটাকে দিতে লাগে। আই অ্যাম দ্য অনলি গিভার অ্যান্ড হি ইজ দ্য টেকার। ওই রেসিপিয়েন্ট হাজব্যান্ড দরকার নেই। দ্য পার্সন অলওয়েজ ওয়ান্ট টু রিসিভ, কখনোই তার সাথে সংসার করা যায় না। আমরা মেয়েরা চাকরি বাকরি করলে আমরা আমাদের স্যালারিটা কখনোই নিজের জন্য রাখি না, বা আমরা চেষ্টাও করে কত টাকা আছে না আর আছে সবটা হাজব্যান্ডের কাছে তুলে দেওয়া হয় সাধারণত মেয়েরা। সেখানে দেবলীনা নিজের টাকা নিজের অ্যাকাউন্ট থেকে প্রচুর খরচ করতো, এটা কিন্তু শোনা যাচ্ছে। তবে দেবলীনার ভেতরে এই প্রশ্নটা সবসময় ছিল, এটা ওর দিদি বলেছে যে কোনোখানে ঘুরতে যেতে গেলেও আগেই প্রবাহ বলতো খরচ 50-50 হতো না, সেই খরচটা পুরোটাই দেবলীনা দিতে লাগতো। কারণ সেই মানুষটা খরচ করতে ভালোই ব্যস্ত না। আর এদিকে এই শিক্ষাটা কোথাও না কোথাও ছেলেটার বাবা মারও আছে। ছেলেটার বাবা 45 লাখ টাকা চেয়েছে। আমরা সবাই জানি পাইলট ডিগ্রিটা ও গভর্নমেন্ট কলেজ থেকে না প্রাইভেট কলেজ থেকে। যদি প্রাইভেট কলেজ থেকে হয় তাহলে প্রচুর টাকা খরচ করে পড়াতে হয়েছে। আর যদি গভর্নমেন্ট কলেজ হয় তাও কিন্তু খরচ কম না, খরচটাও অনেকটাই আছে। তাছাড়াও ছোটোবেলাও বোর্ডিং নিয়ে পড়াশোনা করেছে, মানে হোস্টেল। তবে কি ধরে নেব ওই দাহেজের মতো করে ছেলের পড়ার খরচটা বাবা মা চেয়ে নিয়েছে? এটাও হতে পারে। তাই কোনো রকম টাকা পয়সা খরচ করার ব্যাপারে ছেলেটা রাজি হতো না। প্রায় সময় তোমার কি ইচ্ছে করে না আমাকে একটু অমুক জায়গায় নিয়ে যেতে, বিপজ্জনক নারী এইভাবে বলতো। সেটা অ্যানিভার্সারি হোক বা কোনো অনুষ্ঠান হোক, কোনো পুজো প্রোগ্রাম থেকে ফেরত আসা হোক, খুব কম জায়গাতে তার দেবলীনা হাজব্যান্ডকে দেখা যায়নি দেবলীনাকে গিফট দিয়ে বা কোনো কিছু দিয়ে বিশাল করে একটা ওকে আনন্দ দিতে। যেখানে দেবলীনা কনস্ট্যান্ট চেষ্টা করেছে ব্লগিংয়ের জন্যই হোক বা কিছুর জন্যই হোক একটু ওয়ার্ম ফিলিংস দিতে। আর এটা আমরা সবাই জানি এই রিয়েল লাইফ আর রিল লাইফের মধ্যে প্রচুর তফাৎ থাকে, যেটা কিনা সায়কের দাদা বৌদির ক্ষেত্রেও সত্যি। সায়কের দাদা বৌদি ডিভোর্সের 2 মাস আগে
এমন কিছু রিলস, আমার এক্সাক্ট গানগুলি মনে নেই, গানগুলো ছিল এরকম, তুম আয় আগায়ে হো নূর আগ, মানে তুমি আমার জীবনের সব, তুমি ছাড়া আমার জীবনে, এরকম মিনিং হিন্দি গানগুলির। সেই তারই 2 মাস পরে ডিভোর্স। মানে রিয়েল আর রিল লাইফ কতটুকু ডিফারেন্স। মালাইকা আরোরা আরবাজ খান পাওয়ার কাপলে বসেছিল, পার্টিসিপেট করেছিল, এক দুসরে কে লিয়ে কিতনা স্ট্রং কাপল। তখনই ওই প্রোগ্রাম চলাকালীনই ওদের ডিভোর্স হয়ে গেছে, তারপর ওরা বেরিয়ে গেছে পাওয়ার কাপল থেকে। তো এইগুলি না কমন থিং। ওরা ওইরকম শ্যুট করতে করতে আর মানে অ্যাক্টিং করতে করতে, যেটা সায়ককে দাদা বদির খানে লেখাও ছিল, ওদের জীবনে অ্যাক্টিংটা এতটা বেশি হয়ে যায়, সব জায়গাতে অ্যাক্টিং করে। যেরকম ওই মানুষই যে মহিলা যিনি বললেন যে ওনার মেয়ে ফেসবুক দেখে কি শিখবে, তো ওনার মেয়ে তো ওনাদের সিরিয়াল দেখেও শিখতে পারে। টিভি সিরিয়ালগুলিতে একটা পুরুষ কটা মেয়ের সাথে অ্যাফেয়ার করছে, কটা বিয়ে করছে, তারপরে জীবনে থাকে আবার ভ্যাম্প। ওই ভ্যাম্প গার্লগুলি কি করছে, কিভাবে ছেলেদেরকে পটাচ্ছে, কোনো ম্যারিড ছেলের জীবন নষ্ট করছে, কোনো ভালোবাসার প্রেমিক প্রেমিকার মাঝখানে বিভেদ ঘটাচ্ছে। তাহলে শুধু ওনার মেয়ের শিখতেই হয়, তাহলে ওর মার যে প্রফেশন সেখান থেকে শিখতে পারে, সেখান থেকে শিখতে পারে। কারণ ওখানেও তো অনেক কিছু, ভ্যাম্প গার্ল থেকে হিরোইন, ভ্যাম্পরা ভ্যাম্পের কাজই করে, হিরোইনরা হিরোইনের কাজই করে, খলনায়িকা খলনায়িকাই হয়, নায়িকা নায়িকা। তাহলে এটা তো ওনার মেয়ের উপর নির্ভর করছে, সে নায়িকার রোল জীবনে প্লে করবে না খলনায়িকার প্লে করবে। কাউকে দেখে যদি শিখতেই হয়, আমি ভালোটাই শিখবো, খারাপটা কেন শিখবো। উনিও ফুটেজ খেতে বা ফুটেজ পেতে চলে আসলেন। হ্যাঁ, যে 78টা, এখন 78টা পিলটা নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ওর দিদি এই কথাটা বলে একদম মানে হজবরল করে দিয়েছে। হয়তো এতগুলি পিল জমিয়েছিল, আর ওই পাতাগুলি তো 10টা করে স্ট্রিপ থাকে, তো গমতে হয়তো অসুবিধা হয়নি, মানে 7টা বা 8টা। তাহলে এতগুলি পিল খাওয়ার পর কি করে ওখানে পাঠালো, ফটো পাঠালো বা বললো? কারণটা একটাই, কোন পিলটা খেয়েছিস শত জিজ্ঞেস করেছে। তখনও ওই স্ট্রিপের ফটোটা তুলে পাঠিয়ে দিয়েছে। তাতে কি হয়েছে, ওষুধের নামটা অ্যালং উইথ কটা পিল বোঝা গেছে। তারপরে তো গাড়ির কাছ থেকে কুড়িয়ে পাওয়া গেছে কটা স্ট্রিপ, কত কিছু পাওয়া গেছে। আসলে কথা কি জানো তো, যখন কোনো মানুষ বেঁচে ফিরে তাকে আমরা এতটা প্রশ্ন জর্জরিত করি না, তখন তারও মনে হয় আমি বাঁচলাম কেন। ওই অনেকদিন একটা নাটক দেখছিলাম, তখন বলেছে যেসব মেয়েরা ধর্ষিত হয়, তারপর যখন তাদের সে ধরো বেঁচে আছে, তার কেসটা কোর্টে উঠলো, তখন অ্যাডভোকেটরা যে প্রশ্নগুলি করে সেটা ধর্ষণ থেকেও আরও বেশি ডেঞ্জারাস। চারিদিকে ধর বড় বড় কেসগুলো, চারিদিকে লোকালন্য, সেখানে প্রশ্ন করা হবে কোথায় টাচ করেছিল, কিভাবে টাচ করেছিল, কতটুকু ডিপে টাচ করেছিল, ডেট টাচ করেছিল। জেসিকার যে কাণ্ডটা সেখানেও দেখেছি। হ্যাঁ, কতদূর টাচের সময় কি দেখেছিল, কজন দেখেছিল, এইরকমভাবেই মুখ দিয়েই এমনভাবে ধর্ষণ করায়, তখন ধর্ষিতার মনে হয় মাটিটা কেন ফাঁক হয় না, আমি কেন ভেতরে যাই না। তাই দেবলীনা বেঁচে ফিরেও বোধহয় মনে হচ্ছে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল আমি মরি নাই। দেবলীনা বোধহয় বেঁচে ফিরেও এখন মনে হতে থাকবে কেন আমি মানে এরকম কাজ করতে গেলাম, আর কেনই বা আমি ফিরে এলাম। কারণ এত নোংরা কথাবার্তা বলা হচ্ছে। প্রথমত ওর বাড়িতে যাওয়া হবে, সত্যি ওর মার সাথে এই দিদির কি সম্পর্ক। কারণ হ্যাঁ, দেবলীনা আমিও জষ্ট করে গেছি, ওরা 1 ভাই 1 বোনই বলেছে, 3 জন মিলে খেয়ে ফেলি। তখন দিদি ছিল না, আমি ভাইকে খুব ভালোবাসতাম, পাশের ঘরের আন্টি একটু ম্যাগি দিলে পরে ম্যাগির জলটা আমি খেতাম, ভাইটা ম্যাগি খেত। মা আমাকে আর ভাইকে নিয়ে সবসময় আমাকে আর ভাই, সেখানে এই দিদি কীরকম দিদি আমি ঠিক শিওর না, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে ওর মাও কিন্তু ওই দিন কথা বলতে বলতে 4 সন্তান বলতে গিয়ে পরে 5 বলেছে। তো 4 বলতে ওদের 2 ভাই, মানে প্রভার 2 ভাই আর নিয়ে 2 ভাই, সেটাই আমার মনে হয়েছে। তারপরে কিন্তু 5 জন বলেছে। সে দিদি কীরকম দিদি, এসব নানা রকম প্রশ্নের সম্মুখীন এখন ওর হতে লাগছে দেবলীনার। আর রইল বাকি বিয়ে টেকানোর দায়িত্বটা দেবলীনার একার হয়তো না, যেটা হয়তো ওর পরিবারের সবার ছিল। সেখানে ওর মারও ছিল, ওর দিদিরও ছিল। কিন্তু একটা মেয়ে যখন টক্সিক রিলেশনশিপ থেকে বাইরে বেরিয়ে আসতে না চায়, তখন তাকে বাইরে বের করে আনা যায় না। ওর মা ওর দিদিরা তো চেয়েছিল আগের থেকেই ওইখান থেকে বেরিয়ে আসুক, কিন্তু ও কষ্ট পাচ্ছিল। আসলে মেয়েরা সহজে হার মানতে চায় না। যদিও এই সেলিব্রিটি মেয়েদের প্রায় সময় আমরা দায়ী করি যে ওরা সংসার করতে পারে না, কারণ ওই যে শ্বশুর বলল,
রাতে শোয়ার জন্য ঘরে এসে ঘুমোতে লাগবে না। মেয়েটা সারা রাত্র প্রোগ্রাম করলে পরে সকালে এসে তো ঘুমোবেই, এই তো স্বাভাবিক। তারপরে ওর যখন নেক্সট ডে শো থাকবে তখন ওর রিহার্সেল করতে লাগবে ব্যান্ডের সাথে। তাহলে রিহার্সেল যে শুধু দেবলীনা বলতে না, আর দেবলীনাদের সিঙ্গার বা সেলিব্রিটি রাত্রে প্রোগ্রাম থাকে। আজকে যদি দেবলীনা পাইলট হতো তাহলে ওরও তো নাইট ডিউটি থাকতে পারতো, নাইট শিফট থাকতে পারতো। দেবলীনা আজকে ইঞ্জিনিয়ার হতো। এরকম প্রচুর কোম্পানি আছে, প্রচুর বড় বড় পিএসইউ আছে যেখানে কিনা মেয়েদের নাইট ডিউটি করতে লাগে। তো ওরা কীভাবে চাকরি ছেড়ে দিচ্ছে, ভাই নাইট ডিউটি আছে আমরা করব না, না। আজকে যদি দেবলীনা ডাক্তার হতো তাহলে তারও নাইট শিফট করতে লাগতো, ডে শিফট নাইট শিফট। তাহলে তখনও ঘুমোতো, যদি পুলিশ হতো তাহলেও নাইট ডিউটি করতে লাগে। থানাতে পুলিশও থাকে, নার্স থাকে, নাইট ডিউটি। শুধু যে সিঙ্গার দেখে রাত জাগতে লাগে তা তো না। 31st নাইটে সে কেন এরকম বাড়ির বাইরে 31st নাইট ক্লোজি টাইম পরিবারের 31st নাইটে বিভিন্ন মলও 31st নাইট পালন করা হয়, বিভিন্ন আইটি সেক্টরও 31st নাইট পালন করা হয়। সেই আইটি সেক্টরগুলি, অনেক আইটি সেক্টর আছে যেগুলি আমরা ইউএসএ বেসড কোম্পানি বলি, এমএনসি। এখন তো ইউএসএ তো 31স্টে বন্ধ থাকে, আমি একটা কথা বলছি। এরকম অনেক কোম্পানি ইউএসএ বেসড নাও, কাতার বেসড বেসড যেগুলো থাকে, মিডল ইস্ট বেসড যে কোম্পানিগুলি থাকে, 31st নাইট ওদের কিন্তু অফ থাকে না, ওদের নাইট ডিউটি থাকে। হোটেলে বড় বড় মল, বড় বড় হোটেলে যে মেয়েরা, এরাও কিন্তু ভালো পোস্টে এবং ভালো স্যালারি হোল্ডার। সেই শেফই হোক, আর বড় বড় হোটেলের রিসেপশনিস্টই হোক, হসপিটালের রিসেপশনিস্টই হোক, 31st নাইট তো সবার জন্য আসে। হ্যাঁ, তাহলে ওদের ডিউটি ছেড়ে সবাইকে লিভ নিয়ে হসপিটাল বন্ধ, হোটেল বন্ধ, বরং ওই সময় ওদের বেশি চাপ থাকে। হোটেল মলগুলিতে ওই সময় এত ভিড় হয়, বরং ওদের তখন কাজের চাপ মারাত্মক। 25 ডিসেম্বর থেকে 7 jan পর্যন্ত বিভিন্ন মলে সেল থাকে, বিভিন্ন মলে 31st নাইট উজ্জীবিত থাকে, রেস্টুরেন্টগুলিতে প্রচুর ভিড় থাকে এবং সেখানে কিন্তু মেয়ে শেফ, মেয়ে রিসেপশনিস্ট, মেয়ে বাউন্সার সব থাকে। এরা চাকরি ছেড়ে ঘরে বসে থাকে না। 31st নাইট কোজি টাইম বরের সঙ্গে কাটাবো, হয় না, হয় না, ছুটি দেওয়া হয় না। 24 ডিসেম্বর থেকেই বড় বড় 4 স্টার 3 স্টার 5 স্টার বলা হয় নো লিভ। কারণ ওই সময় হোটেলে মলে জায়গা পাওয়া যায় না, এত ভিড় থাকে। বিভিন্ন যে বিষয় থাকে, ব্যাঙ্কুয়েট হলগুলি থাকে, সেখানে তো আমরা পার্টিগুলি করি। সেই পার্টিগুলিতে এখনও কন্টিনিউ চলছে। মেয়েরা, শুধু যে অফিসার মেয়েরাই থাকবে HR, তো সেখানে শুধু অফিসার না, অনেক সাধারণ মেয়েরা যারা হয়তো যখন হ্যাপি নিউ ইয়ারের বাজি ফুটছে, সেই মলের যে ওয়াশরুমগুলি আছে, লেডিস টয়লেটগুলিতে ওই মহিলারই আছে না কিন্তু সেই টয়লেটগুলি, ও কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলছে না, পুরো হোটেল পুরো মল জুড়ে হ্যাপি নিউ ইয়ার, বাজি ফুটছে, তুবড়ি ফুটছে, ড্যান্স চলছে, সে ওয়াশরুমটা পরিষ্কার করছে। কারণ কনস্ট্যান্টলি সে ওয়াশরুমে প্রচুর লোক আসা যাওয়া করছে, কারণ সেটা তার প্রফেশন। 364 দিন 31 ডিসেম্বর আসে না, 364 দিন তাকে কাজ করে খেতে হয়। সেখানে তাহলে দেবলীনাকে কেন বলা হচ্ছে 31 ডিসেম্বরটুকু সময় দিতে পারে না? আজকে তার স্বামী দেবতাটি যে কিনা পাইলট, তার যদি ফ্লাইট ডিউটি থাকতো সে কি ক্যান্সেল করতে পারতো না? ক্যান্সেল করা যায়? ক্যান্সেল করা যায় না। 31 ডিসেম্বর রাত্রেবেলা আকাশে প্লেন উড়ে, রাস্তায় বাস চলে এবং ইন্টারসিটি বাস, ইন্টারস্টেট বাসগুলিও চলে। তাহলে সেই ড্রাইভারদেরও নিশ্চয়ই পরিবার আছে। তাই হোলি, দিওয়ালি, যে কোনো প্রোগ্রামের জন্য কোনো দিনই সংসার জীবন যেমন বাধা থাকে না, আর ঠিক তেমনি এই ফেস্টিভ্যালগুলি মানানোর জন্য কেউ কারো প্রফেশন থেকে বেরিয়ে আসতে পারে না, সে যেই হোক। নর্মাল স্কুল, কলেজ, অফিস সেগুলি অনেক সময় অনেক জিনিসে ছুটি থাকে, বাট আদারওয়াইজ অন্যান্য জবে থাকে না। 31 ডিসেম্বর কি বিভিন্ন মল বন্ধ ছিল? রিলায়েন্সের কাপড়ের দোকান টোকানগুলি সব কিছুই কি বন্ধ হয়ে গেছিল? নিশ্চয়ই হয়নি, নিশ্চয়ই হয়নি। তো সেখানে সেই জায়গাগুলি খোলাই থাকে, সেই জিনিসগুলি খোলাই থাকে এবং সেখানে লোক যারা কাজ করে তারা আমার আপনার মতোই সামাজিক জীব, তাদেরও জীবনে খুব ফেস্টিভ্যাল থাকে।
তাই ফট করে কোনো মহিলাকে ছোট করা বা মহিলাকে অবশ্যই তার একতরফা কথা আমরা বলছি, কারণ যেহেতু সে মুখটি স্পিকটি নট করে বসে আছে, সে বেরিয়ে আসতো, সে কথা বলতো, তার পরিবার বেরিয়ে আসতো, তার একটা ভাই আছে, বেরিয়ে আসতো, বেরিয়ে আসার মতো রাস্তা। কারণ এখন তাদের হয়ে অনেকে বলছে, তাহলে কেন কেন তারা বেরিয়ে আসছে না? আর একটা বন্ধু কি কখনোই জেন্ডার দিয়ে হয়? ছেলে বন্ধু হলেই কি তার সাথে অন্য কোনো সম্পর্ক থাকতেই লাগবে কথা আছে? বা মেয়ে বান্ধবী কারোর থাকলে সম্পর্ক থাকলে কথা আছে? ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, বন্ধু তো বন্ধু হয়। বন্ধু তো বন্ধু, অনেক সময় অফিসের অনেক কলিগও হয়ে যায়, সে কিন্তু বন্ধু না, তার কাছে অনেক মনের কথা অনেকে বলে। অনেক সময় অনেক কলিগের মাঝখানে একজন কলিগ থাকে, সে হতে পারে অন্য জেন্ডারের, তাকে বিশ্বাস করে অনেক ইম্পর্টেন্ট ফাইল দেওয়া যায়, কারণ সেই মানুষটা বিশ্বাসযোগ্য। এটা কি আমাদের জীবনে হয় না? তার মানেই তার সাথে কোনো ট্রায়াঙ্গেল লাভ স্টোরি থাকতে লাগবে। এই চিন্তাধারাটা এরকম কেন? চিন্তাধারাটা এমন কেন? কি করে তাহলে পুলিশ, হ্যাঁ এটা একটা প্রশ্ন আসতে পারে, তাহলে পুলিশ কেসটা কেন? তো পুলিশের তাহলে প্রশাসনের প্রবলেম, পুলিশ কেসটা কেন হলো না? যখন নার্সিংহোমে নেওয়া গেল, প্রাইভেট নার্সিংহোমে এরকমই হয়, প্রাইভেট নার্সিংগুলো এরকম, পুলিশ কেসগুলি কেন হলো না সেটা হয়তো প্রশ্ন আসতে পারে। যে এই ধরনের আমাদের কারোর অধিকার নেই আমাদের জীবনটা নেওয়ার, সেটা আমাদের জীবন, আমরা মালিক না, আমাদের জীবনের দায়িত্ব গভর্নমেন্টের, সেটা আমি মানি। যে সেটা হলো না কেন, এটার জন্য কে দায়ী? এটার জন্য প্রশাসন দায়ী। প্রশাসন কেন এলো না, নার্সিংহোম কেন খবর দিল না, সেটা তারা দায়ী, তারা বলতে পারবে। কিন্তু এই যে কথাগুলি, গভর্নমেন্ট হসপিটালে সায়ক যায়, হয়তো যায়, সে এখন আর ব্লগিং করছে না, ক্যামেরা দেখাচ্ছে না, এত কথা উঠেছে, বা হয়তো কালকে পরশু ফেরত চলে আসবে। মেন্টাল হেলথ, দীপিকা রীতিমতো মুভি করছিল যখন সে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত ছিল, কিন্তু একের পর এক হিট মুভি দিচ্ছিল, এবং সে প্রত্যেকটা শ্যুট করার পর হাউ হাউ করে দরজা বন্ধ করে কাঁদত, ওয়াশরুমে ঢুকে কেঁদে কেটে অনেকক্ষণ পরে বেরিয়ে আসতো, এসে আবার তার নর্মাল শ্যুট দেওয়া, এবং সেই মুভিগুলি টপ থেকে টপার হয়েছে। ভেতরে মেন্টাল হেলথের পেশেন্টরা ভেতরে গুমড়ে যায়, ডিপ্রেশনটা ভেতরে থাকে, বাইরের থেকে দেখলে বোঝা যায় না। তারপর একদিন ওর মা ধরতে পেরেছিল যে সামথিং রং, তারপর ডাক্তার দেখানোর পর ধরা গেল, এবং তার অনেকটাই ভেতরে মেন্টাল হেলথ খারাপ হয়ে গেছিল। ওরা এতটাই রিয়েল লাইফে থাকে, ওদের রিয়েল লাইফটা খারাপ হলো আমরা ধরতে পারি না। এটা দেবলীনার ক্ষেত্রেও হয়েছে, বোঝা যায়নি, বুঝতে দেয়নি। এরা ওই ফ্যান্টাসি জগৎটাকে বেশি লাইক করে, ওই কি বেলুন, লাভ ইউ, ও হাঁস বানানো বিছানা চাদর, ওগুলি পছন্দ করে। ওই ফ্যান্টাসি জগৎটাই ওদের কাছে নিজের জগৎ। ফ্যান্টাসি জগতের বাইরেও যেখানে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, অবশ্যই দেবলীনার বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা সবই আছে, লোকও আছে, এবং ও নিজেও করে, অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছে। কিন্তু ওইটাই হচ্ছে রিয়েল লাইফ, সেটা দেখায় না, খালি দেখায় তোর গালটা সুন্দর, বেবি ওঠো, তোমার গালটা লালচু লালচু লাগছে, গালচু লাগছে, ও বাবা সোনা লাগছে। ওই সোনার পেছনে যে কী সোনা আছে এটা বুঝতে অনেকটা সময় লেগে যায় আমাদেরও। তো সায়ক আজকে দেবলীনাকে সাহায্য করতে গিয়ে এত কিছু ফেস করছে। আজকে সায়কের সাথে এই কাজটা হওয়ার পর ভবিষ্যতে যদি আমাদের সামনে আর কোনো দেবলীনা আসে, হয়তো আরও কোনো সায়ক এগিয়ে আসার জন্য আরেকবার ভাববে। মানুষ কথা বলে, বলার সময় কিছুই মনে রাখে না, তাই না? কে কোথায় পাবলিসিটি স্টান্ট লাইক করবে? হ্যাঁ, পাবলিসিটি স্টান্ট করা, পাবলিসিটি লাইক করা, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আর দেবলীনার মতো মানুষরা যারা অলরেডি পাবলিকলি এত পপুলার, তাদের এই রকম পাবলিসিটি স্টান্টের দরকার পড়ে না। এবং তার সাথে ওর অনেকগুলি শোজ কিন্তু মিস হয়ে গেল। ওর 8 তারিখও প্রোগ্রাম ছিল, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ইনক্লুডিং ফেব্রুয়ারি, কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর শোজ থাকে। শীতের সময় পশ্চিমবঙ্গের সাইডে মেইনলি শো টাইম বলা হয়, গরমে মানুষ বসতে পারে না। তাই এতগুলি শোজ মিস হয়ে যাওয়া, যেখানে ওর গাড়ির টিএমআই অনেক কিছু দেওয়ার বাকি আছে, আলটিমেটলি কিন্তু ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, রেপুটেশন সব দিকে কিন্তু ওর নিজেরই, দেবলীনারই ক্ষতি হয়ে গেল। তাই নিজের ক্ষতি নিজেকে ডেকে আনবে না আনটিল অ্যান্ড আনলেস পিঠটা একদম দেয়ালে ঠেকে যায়।
চলো এটুকুনি, বাই।